এরপরেও আমরা ভয়াবহ দুর্ভিক্ষ লক্ষ্য করেছি, আমরা এরপরেও সংঘাত লক্ষ্য করেছি, আমরা রক্ষী বাহিনীর আক্রমণ দেখেছি, বারবার মানুষকে নিহত হতে দেখেছি। বিপরীতে 75 আসছে। আমরা ভাবছিলাম সম্ভবত 75-এর পরে আবারও নতুন বাংলাদেশ পাবো, কিন্তু আমরা পাই নাই। আমাদের কাছে আবারও 90 গণ অভ্যুত্থানের প্রয়োজন হয়েছে। আমরা ভাবছিলাম যে 90 গণ অভ্যুত্থানের পরে বোধ হয় বাংলাদেশ আবার নতুন পথে যাবে, সুন্দর একটি পথ আমরা পাবো, কিন্তু সেটাও পাই নাই। শেষ পর্যন্ত একটা ভয়ঙ্কর ফেসিবাদ আমাদের উপর চেপে বসেছে। এবার 24-এ হাজার হাজার মানুষের জীবন দেবার পর, এত এত মানুষের পঙ্গুত্ব বরণ করার পর এবার সময় এসছে আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এবারে সেই পক্ষকে বেছে নিব না যে পক্ষ প্রকাশ্যে ঢাকার ব্যবসায়ীদেরকে চাঁদা চায় এবং চাঁদা না দিলে পরে পাথর মেরে হত্যা করে, আমরা দেখেছি না? এবং সে সংবাদ চাপিয়ে দেওয়ার জন্য সেই সংবাদ যখন মিডিয়াতে আসে, মিডিয়া সে কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয় হুমকি দিয়ে। আমরা এই ভয়ঙ্কর ফেসিবাদ আর চাই না। আমরা চাই না ব্যাংক লুটপাটের একটা ভয়ঙ্কর দৃশ্য দেখার পর 24-এর গণ অভ্যুত্থানের পরে যে নির্বাচন হয়, সে নির্বাচনে যে দল তার প্রার্থীদের 60% প্রার্থী দেয় ঋণ খেলাপি, যারা আবারও ব্যাংক লুটপাট করবে, সেই দলকে আমরা ভোট দিতে চাই না। আমরা চাই না যে দল 5 আগস্টের পরে সুন্দর বাংলাদেশ আমরা আশা করেছিলাম, পলিটিক্যাল সংঘাতের 91% সংঘাত একটা দল নিজেই করে, সে দলকে নিশ্চয়ই আমরা চাই না। সেই সতর্কতা আপনারা নিশ্চয়ই খেয়াল রাখবেন। আমরা বিপরীতে দেখেছি, আমরা অবজার্ভ করছিলাম কোন দল কেমন ঘোষণা করে। জামাতের দিক থেকে দেখলাম তারা একটা ডিজিটাল পাহারাদার অ্যাপ বের করেছে। তারা ঘোষণা দিয়েছে যদি বাংলাদেশে এই নির্বাচনে তারা জয়ী হয়, তাহলে সেই পাহারাদারের সিস্টেমটা সারা দেশব্যাপী চলবে। তার মানে একজন নাগরিক তার যে কোনো জায়গা থেকে কোনো অপরাধ দেখলে, কোনো চাঁদাবাজি দেখলে, কোনো লুণ্ঠন দেখলে, কোনো হত্যাকাণ্ড দেখলে, কোনো একটা অপরাধ দেখলে, সে ডকুমেন্ট সেখানে সাবমিট করবে, 24 ঘন্টার মধ্যে গভর্নমেন্টের ফোর্স গিয়ে তাকে অ্যারেস্ট করবে বা পানিশমেন্টে যাবে। এই ব্যবস্থা যদি থাকে তাহলে ওই কোনো সাংবাদিকের চাকরিচ্যুতির ভয় পেতে হবে না। এবং আমরা প্রত্যেকটা মানুষ সাংবাদিক হয়ে উঠবো, প্রত্যেকটা মানুষ যথাযথ জায়গায় আমাদের আশপাশে ঘটা চাঁদাবাজ আর বাটপারি, লুণ্ঠন এবং যে হত্যাকাণ্ড, গুম খুন এবং নারী হেনস্থার মতো ঘটনা ঘটে, প্রত্যেকটা জিনিস আমরা গভর্নমেন্টের কাছে পৌঁছাতে পারবো এবং সেটার পানিশমেন্ট অন টাইম হবে ইনশাল্লাহ। দ্বিতীয় যে জায়গা, সবচেয়ে বড় জায়গা, যেটা এমপি হয় 4-5 থেকে টাকা ধার করে, টাকা মেরে কোনো রকম এমপি হওয়ার পরে যে কয়টা বাজেট আসে, ব্রিজের বাজেট, রাস্তার বাজেট, স্কুলের বাজেট, অন্যান্য উন্নয়ন প্রকল্প, সব কটা প্রকল্প থেকে বিভিন্ন পার্সেন্টেজে বাজেট নেয়। আগে 10% শুনেছি, আর নানা পার্সেন্ট আছে, বিভিন্ন পার্সেন্টেজে তারা টাকা নিয়ে লুটপাট করে এবং নিজের পয়সা, সেই বাংলাদেশের পয়সাগুলো বিদেশে পাচার করে। জামাত যেটা বলেছে, তারা বলেছে আমার টাকা আমার হিসাব, তারা একটা সিস্টেম ডেভেলপ করবে। ফলে আপনার ইউনিয়ন পর্যায়ে, থানা পর্যায়ে, মহানগর পর্যায়ে প্রত্যেকটা জায়গায় তাদের চেষ্টা থাকে, প্রত্যেকটা প্রকল্প, বাজেট, কেমন কেমন বাজেট দেওয়া হয়েছে, কি করে খরচ হচ্ছে, প্রত্যেকটা জিনিস সেখানে থাকবে এবং প্রত্যেকটা নাগরিক তার মতো করে সে দেখতে পাবে। এবং জামাত ঘোষণা দিয়েছে তাদের আয় ইনকাম কোন সোর্স থেকে কেমন হচ্ছে, সেটাও প্রত্যেকটা নাগরিকের কাছে ওপেন থাকবে। নিশ্চয়ই এটা বড় একটা জায়গা। আমরা দেখেছি 2001 থেকে 5 সাল পর্যন্ত, সেই সময়টাতে অসংখ্য মন্ত্রী দুর্নীতিগ্রস্ত হলো, 2 জন মন্ত্রী তারা কোনো দুর্নীতিতে ছিল না। অর্থাৎ একটা গভর্নমেন্ট রানিং অবস্থায় কিছু মন্ত্রী দুর্নীতি করতে পারে, কিছু মন্ত্রী দুর্নীতি না করে টিকতে পারে। তো আমার সম্ভাবনা, আমি যেটা মনে করি সেটি হচ্ছে, যদি এই অ্যাপ চালু থাকে, এই সিস্টেম চালু থাকে, যদি এই দল ক্ষমতায় আসে, তাহলে অন্য কোনো দলের এমপিও চুরি বাটপারি করতে পারবে না ইনশাল্লাহ। সেই জিনিস আমরা পাবো আশাবাদী। থার্ড যেটা বলবো সেটি হচ্ছে আমাদের বড় ক্রাইসিস যেটা, সেটা হচ্ছে যুবকদেরকে বেকারের কারখানায় পরিণত করা, যুবকদেরকে এমন প্রতিষ্ঠানে পাঠানো, তাদেরকে বিভিন্নভাবে বেকারত্বের অভিশাপে ব্যস্ত রাখা। সে জায়গায় তাদের জামাতের পলিসি দেখলাম, তারা ঘোষণা দিয়েছে ইয়ুথ ফার্স্ট পলিসি, যেখানে যুবকদেরকে কর্মসংস্থান নিশ্চিত করা, অপমানজনক কোনো বেকার ভাতা কিংবা অন্য কোনো ফ্যামিলি কার্ড এগুলো না দিয়ে সরাসরি সবার কর্মসংস্থান নিশ্চিত করার জন্য যুগোপযোগী তারা ব্যবস্থা নিয়েছে। আমরা আশা করছি আমরা ছাত্র শিবিরের জায়গা থেকে ডাকসু হয়ে জকসু পর্যন্ত আমরা চেষ্টা করেছি সক্ষমতার মিনিমাম লেভেল থেকে হৃদয়ের সর্বোচ্চটুকু দরদ দিয়ে ম্যাক্সিমাম যেটুকু দেওয়া যায়। আশা করব ইনসাফের পক্ষে যারা বলছেন, দাড়িপাল্লার কথা, আমরা তো হাসিনার রেজিমে কয়েকটা নির্বাচন দেখেছি, নির্বাচনের নামে প্রহসন, নাটক, রাতের বেলা ভোট দিয়ে দেয়া, কবরস্থান থেকে মরা মানুষ এসে ভোট দিয়ে যেত। তো সেই সংস্কৃতি ভেঙে আমরা একটা নির্বাচন পেতে যাচ্ছি। তো প্রিয় বাংলাদেশ, সিদ্ধান্ত আপনাদের হাতে, আপনাদের হাতেই ক্ষমতার চাবিকাঠি। আপনারা কাদেরকে ক্ষমতায় আনবেন, কাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দিবেন, সেই সিদ্ধান্ত আপনাদের। আপনারা যথেষ্ট বিবেকবান, যথেষ্ট বুদ্ধিমান। যদি আপনারা চান, যদি আপনারা ভোট দেন চাঁদাবাজদেরকে, যদি আপনারা ভোট দেন দখলদারদেরকে, তাহলে কিন্তু
জাতীয় সংসদে সেই চাঁদাবাজ দখলদাররা কিন্তু নতুন করে আবার আসবে, আবারও বাংলাদেশকে হাসিনার রেজিমে ফিরিয়ে নিয়ে যাবে। আর যদি আপনারা ভোট দেন ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, তাহলেই কেবল সম্ভব আমাদের শহীদদের আশা আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ গড়ার। সুতরাং আপনারাই সিদ্ধান্ত নেবেন আপনারা কাদেরকে ভোট দিবেন। গত 1.5 বছরে আপনারা দেখেছেন কোন দল কি কাজ করেছে। বাংলাদেশের জনগণ অন্ধ নয়, তারা যথেষ্ট বিবেক বা যথেষ্ট বুদ্ধিমান। আমি আশা রাখবো আপনারা দেখেছেন গত 1.5 বছরে কারা কি করেছে। কারা হচ্ছে হাসিনা পালিয়ে যাওয়ার পরেই হাসিনার যে রেখে যাওয়া ব্যবসাগুলো সেগুলো দখল করেছে। কারা হচ্ছে হাটে বাজারে চাঁদাবাজি করেছে। কারা হচ্ছে মানুষের ঘর বাড়ি দোকানপাট দখলদারি করেছে। কারা হচ্ছে বিভিন্ন জায়গায় 2 নাম্বারি করেছে আপনারা জানেন। সো সেই বিষয়গুলো, তাদের বিরুদ্ধে আমাদের যে ঘৃণা, সেই ঘৃণার বই প্রকাশ ইনশাআল্লাহ আমরা 12 তারিখে দেখাবো। তারুণ্যের প্রথম ভোট ন্যায় ইনসাফের পক্ষে হোক। তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট ন্যায় ইনসাফের পক্ষে হোক, চাঁদাবাজদের বিরুদ্ধে হোক। তারুণ্যের প্রথম ভোট চাঁদাবাজদের বিরুদ্ধে হোক, দুর্নীতিবাজদের বিরুদ্ধে হোক, দখলদারদের বিরুদ্ধে হোক। ইনকিলাব জিন্দাবাদ। তাদের এই যে ক্ষমতার অপপ্রয়োগ, সেটি যেন অপপ্রয়োগ না করেন, বরং সেটি না করে বরং শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর সাথে সহমর্মিতাপূর্ণ আচরণ এবং একই সাথে ক্যাম্পাসগুলোতে যেন সহাবস্থান নিশ্চিত থাকে, তেমনটাই আমরা প্রত্যাশা করব। এবং একই সাথে আগামী দিনে শুধুমাত্র ডাকসুনে আমরা বিশ্বাস করি যে ডাকসুর যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের ভয়েস রেজ করার মাধ্যমে এবং একই সাথে যারা বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধি রয়েছেন তাদের ভয়েস রেজ করার মাধ্যমে আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন নিশ্চিত করতে হবে। এবং এ ব্যাপারে সকল ছাত্র সংগঠনগুলোর প্রতি যেন সকল ছাত্র সংগঠনগুলো যেন সজাগ দৃষ্টি রাখেন এবং একই সাথে যেন বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন কলেজ প্রশাসনকে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য চাপ প্রয়োগ করেন। সকলের কাছে আমার এই আহ্বানটি থাকবে এবং আমরা বিশ্বাস করি আমরা সকলে এক এবং ঐক্যবদ্ধ ভূমিকার মাধ্যমে যেভাবে 5 আগস্টে আমরা স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিলাম, একই সাথে ভবিষ্যতে যদি কেউ স্বৈরাচারী কায়দায় অবতীর্ণ হন কিংবা স্বৈরাচারী ভূমিকা আমরা কারো মধ্যে দেখি, তাহলে আমরা যেন আবার পূর্বের ন্যায় আগামী দিনে এক এবং ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে পারি, আমার তেমনটাই প্রত্যাশা থাকবে। এবং একই সাথে এই দেশের কল্যাণে সার্বভৌমত্বের সাথে আমরা সব সময় যেন এক এবং ঐক্যবদ্ধ থাকি, সকল ছাত্র সংগঠনগুলোকে সে সকল বিষয়ে সজাগ দৃষ্টি এবং এক এবং ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে যেন আমরা সবসময় নিজেদের মধ্যে সেই ঐক্যবদ্ধ ভূমিকাটি রাখতে পারি এবং নিজেদের মধ্যে যেন সেই ঐক্যের জায়গাটি যেন কোনোভাবে বিনষ্ট না হয় সেটির ব্যাপারে যেন আমরা সজাগ থাকতে পারি। সকলকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাইফুল ভাই বেশ ডাকসুর ব্যাপারে বেশ ভালো কিছু কনসার্ন জানিয়েছেন, পরামর্শ দিয়েছেন। এবার কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি আহসান মারজান ভাইকে, যিনি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি। ওনার কথা নিয়ে আসার অনুরোধ করছি। আর যে সকল অন্যান্য সংগঠনের প্রতিনিধি বাইরে আসছেন, কোনো কারণে আমরা মিস করে ফেললে আপনারা স্মরণ করে দেবেন। আমাদের ভলান্টিয়াররা আছেন সামনে, তাজিন এবং মুসাদ্দিক, তারা দুজন সেখানে থাকবেন। আপনারা একটু আপনার কনসার্নটা জানাবেন আর কি, যদি কারোটা মিস হয় বা আপনাদের নোটেড না থাকে বলে মনে হয়। কোন কোন ভাই উপস্থিত হয়েছেন, আমাদের অন্য সময় মিস হয়ে যেতে পারে, আপনারা স্মরণ করে দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডাকসু কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিল উপস্থিত বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, ডাকসু এবং হল সংসদের নেতৃবৃন্দ সহ সবাইকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। ডাকসুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ডাকসু বারবার কিন্তু আসে, কিন্তু ঝিমিয়ে ঝিমিয়ে আসে, ঠিক যেন একবার আসে আবার ঘুমিয়ে পড়ে, অনেকদিন পর আবার আসে, এমন একটা ঘটনা। সেই জায়গা থেকে গত ডাকসু যখন হচ্ছিল, প্রত্যেকটা প্যানেলেরই একটা দাবি ছিল যে ডাকসুকে ক্যালেন্ডার সিস্টেমের মধ্যে নিয়ে আসা হবে, অর্থাৎ প্রতি বছর একই সময় ডাকসুটা হবে। তো সেই জায়গা থেকে ডাকসুতে এখন যারা আছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে এটা যেন অবশ্যই বাস্তবায়ন করা যায়, কীভাবে করা যায় সেটার ব্যাপারে তারা অবশ্যই পদক্ষেপ নেবেন। পাশাপাশি ডাকসু ছাত্রদের
প্রতিনিধি, সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয় বিভিন্ন ফান্ডে যে ডাকসুর জন্য বরাদ্দকৃত যে টাকা আছে সেগুলো কিভাবে আপনি উদ্ধার করতে পারেন সেটার ব্যাপারে সচেষ্ট হবেন। যদি এমন হয় যে শুধু ওয়েলফেয়ার পলিটিক্স কিংবা বাহির থেকে আউটসোর্সিং করার মাধ্যমেই ক্যাম্পাসের উন্নয়ন, তাহলে মনে হয় ডাকসুতে নির্বাচিত হওয়ার বিশেষ কোনো দরকার ছিল না। সেজন্য আমরা মনে করছি ডাকসুকে ফাংশনালাইজ বেশি করানো এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেন ডাকসুর বডিকে সেই ধরনের গুরুত্ব দেয়, সেই অবস্থানটা তৈরি করা। বিশ্ববিদ্যালয়ের যারা দায়িত্বে আছেন, বিশেষ করে অর্থ বিভাগের, তারা যেন চাইলেই বলে ফেলতে পারেন না যে ডাকসুর টাকা কোথায় আছে আমরা জানি না। সেই সাহস যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন না করে, সেই ধরনের কিছু পদক্ষেপ আমরা ডাকসুর নেতৃবৃন্দের কাছে আমরা চাই। যেহেতু ডাকসুতে প্যানেল ধরে নির্বাচিত হয়েছে, সেই জায়গা থেকে ব্যক্তিগত ইশতিহার না, ডাকসুর সেই প্যানেল ধরে যে ইশতিহার, সেই ইশতিহারের যেন বাস্তবায়ন হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে শিক্ষার্থীদের অধিকারের সেই জায়গাগুলো যাতে শিক্ষার্থীরা ফিরে পায়, সেই প্রত্যাশা রেখে আজকের ইফতার মাহফিলে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই। আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আহসান মারজানকে। আমরা সবাইকে সকলে অবগতির জন্য জানাচ্ছি যে আমরা অলরেডি ডাকসু নিয়মিত হওয়ার জন্য ডাকসুর কার্যনির্বাহী বৈঠকে সকলের শতভাগ সম্মতিতে ক্যালেন্ডার অন্তর্ভুক্ত করার ব্যাপারে আমরা একমত হয়েছে এবং সেই চিঠি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঠিয়েছি। তারা সেই চিঠিটি, সেই এজেন্ডাটি ওনাদের সিন্ডিকেট মিটিংয়ে উত্থাপন করেছেন এবং উত্থাপন পরে সিন্ডিকেটও সেটি একমত হয়েছে ক্যালেন্ডারে অ্যাড করার ব্যাপারে। এখন সেটি ক্যালেন্ডার কমিটির কাছে রয়েছে। ক্যালেন্ডার কমিটির মিটিংয়ে সেটি চূড়ান্ত হলেই ডাকসুর নির্বাচনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্যালেন্ডারে যুক্ত হবে ইনশাল্লাহ। আমরা সেই কাজটি অলরেডি চলমান রেখেছি ইনশাল্লাহ। আশা করি প্রথমবারের মতো এবারেই ডাকসু একাডেমিক ক্যালেন্ডারে যুক্ত হবে, সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ডাকসু হবে ইনশাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এবারে কথা শুনবো বাংলাদেশ ছাত্রপক্ষের সভাপতি মোহাম্মদ প্রিন্সের কাছ থেকে। তিনি কথা নিয়ে আসছেন।